হজযাত্রা শুরু হচ্ছে আজ। প্রথম ফ্লাইটে দেশ ছাড়বেন 419 জন হজযাত্রী। রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে তরুণরা। মন্তব্য ফখরুলের, ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান। নব্য ফ্যাসিবাদ অতীতের চেয়ে ভয়ঙ্কর হবে, শঙ্কা বিরোধী দলীয় নেতার। দলীয়করণ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ। এখনো কাটেনি জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। বাংলাদেশের জন্য ঋণের পরবর্তী কিস্তি ছাড় স্থগিত IMF এর। এখনো ইতিবাচক দাতা সংস্থাগুলো, বলছেন অর্থমন্ত্রী। যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লেবাননে বিজয় উল্লাস। এটি যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তির অবিচ্ছেদ্য অংশ, বলছে তেহরান। প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ভালো শুরু টাইগারদের, জয় পেতে মরিয়া কিউবিরা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি সামিয়া তমা। দেখছিলেন BRB কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হজযাত্রার প্রথম ফ্লাইটের বাকি আর মাত্র কয়েক ঘন্টা। রাত 12টা 20 মিনিটে প্রথম ফ্লাইটে আল্লাহর ঘরের 419 মেহমান বাংলাদেশ ছাড়বেন। রাত 12:15টায় হজযাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রথম দিন হজযাত্রী নিয়ে 14টি বিমান ছাড়বে। এ উপলক্ষে আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন হজযাত্রীরা। হৃদয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর চোখে পবিত্র কাবা জিয়ারতের ব্যাকুলতা। আল্লাহর ঘরের মেহমান হওয়ার অপেক্ষায় থাকা প্রতিটি প্রাণ আজ পরম প্রশান্তিতে মগ্ন। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এখন উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হজযাত্রীরা। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুরুতে কিছুটা দ্বিধা থাকলেও দুই দেশের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় এখন অনেকটাই স্বস্তিতে তারা। আলহামদুলিল্লাহ, আমাকে খুব ভালো লাগতেছে যে আল্লাহ আমাকে কবুল করেছেন, কারণ আমি এই বয়সে হজে যাইতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাবা ঘরের মানে হজ করার জন্য যাচ্ছি, এই প্রথম যাচ্ছি। আমাদের সৌদি আরব এয়ারলাইন্সে আমরা 18 তারিখ রাত 2টা 20 মিনিটে আমাদের ফ্লাইট। তো আমি সবার কাছে দোয়া চাবো যেন আমরা ঠিক মতো মানে হজটা পালন করে আমরা দেশে ফিরতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি করে শুকরিয়া যে খুব সুন্দরভাবে আমরা আসতে পেরেছি এবং আল্লাহ সুন্দরভাবে নিয়ে যাবে। এবং হজ যে ক্যাম্পে আমরা খুব ভালো লাগছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হজ ক্যাম্প ও বিমানবন্দর এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। হজ ক্যাম্প পরিদর্শন করে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের সেবায় কোনো গাফলতি হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। হাজিরা হল আল্লাহর মেহমান। মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন, তাদের সাথে যদি সুন্দর আচরণ না করা হয়, তাদের সুযোগ সুবিধা যদি সঠিকভাবে দেখানো হয়, উনি ব্যবস্থা নিতে দ্বিধাবোধ করবেন না। প্রথম ফ্লাইটে 419 জন যাত্রী নিয়ে উড়াল দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রথম দিন 14 ফ্লাইটে ঢাকা ছাড়বেন 5778 জন। 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী 30 মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট। 1 জুলাই শেষ ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হবে 2026 সালের এই হজ মিশন। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ফ্যাসিবাদী শাসন থেকে তরুণদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর 100 ফিটে JCI কার্নিভালে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বিপুল জনগোষ্ঠী ও সীমিত খনিজ সম্পদ সত্ত্বেও 18 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এক বড় অর্জন। দেশে বর্তমানে কোনো খাদ্য ঘাটতি নেই। হতাশ না হয়ে নতুন উদ্যোগের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, যখন আমাদের প্রিয়জন হারিয়ে গেলে, নিখোঁজ হয়ে গেলে, তাকে আমরা খুঁজে পেতাম না, গুম হয়ে যেত, যখন আমরা চোখের সামনে দেখলাম 24শে জুলাইয়ে আমাদের ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্য। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এর আগে গত বুধবার চীন সরকারের বিশেষ আমন্ত্রণে এক রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। অতীতের ফ্যাসিবাদের চেয়ে নব্য ফ্যাসিবাদ হবে আরও ভয়ঙ্কর। গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর বকবাজারে আল ফালাহ মিলনায়তনে জেলা আমির সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগ সাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে। সংবিধানে ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় বিএনপি সরকার দেশ চালাতে চায়। অভিযোগ করে জামায়াত আমির বলেন, সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে 11 দলীয় ঐক্য। সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে সবর থাকবে জামায়াত। আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে সেদিন থেকেই নতুন ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। জুলাই বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রতিবাদ, ত্যাগ আর সাহসিকতায় গড়ে ওঠা এক অনন্য গণ আন্দোলন। কিন্তু এই গৌরবের আড়ালেই নীরবে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু চক্র, যারা শহীদদের আত্মত্যাগকে ব্যবহার করছে নিজেদের স্বার্থে। মাহমুদ হুসাইনের বিশেষ প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন লোকমান হাসান। ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী শেখ জিল্লুর জুলাই আন্দোলনের একজন শহীদ। 18 মাস পেরিয়ে গেলেও তার পরিবার করতে পারেনি নিজের সন্তানের হত্যার মামলা। আমরা করতে গেলে পরে বললো যে এটা মামলা হয়ে গেছে। যে মামলা করছে উনি কি আপনাদের কোনো আত্মীয়-স্বজন? না, আমরা চিনি না। অভিযোগ রয়েছে অজ্ঞাত ব্যক্তির করা মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে নিরপরাধ মানুষকেও। অনেক লোককে মিথ্যা মামলা দিছে। একই ধরনের অভিযোগ কুমিল্লাতেও। আন্দোলনে অংশ নিয়েও একাধিক হত্যা মামলার আসামি এখন ইঞ্জিনিয়ার মনিরুল আলম। আমি তো পক্ষে ছিলাম আন্দোলনের। টোটাল আমার নামে বর্তমানে 8টা মামলা দিয়েছে। আমি বাড়িতে যেতে পারি না, আমি আমার স্ত্রী সন্তানকে দেখতে পারি না। কিন্তু কেন এমন হচ্ছে? অভিযোগ, স্থানীয় বিরোধ আর ব্যক্তিগত স্বার্থে নাম জড়ানো হচ্ছে এসব মামলায়। মামলা কইরা সবাই বাণিজ্য করছে, যে কোনো প্রভাবশালী পাঁচটা নেতা কুমিল্লা আইসে তুই অক্ষরেই শিখতে দিয়ে যে ভাইনা বলা আসেন, টাকা কিন্তু সবটা খেয়ে দিচ্ছে। অনুসন্ধানে উঠে এসেছে আরো উদ্বেগজনক তথ্য। মামলার তালিকায় নামযুক্ত করা হচ্ছে বিভিন্ন উৎস থেকে, যেখানে প্রকৃত ঘটনার সঙ্গে অনেকেরই নেই কোনো সম্পর্ক। ছাত্ররা করছে, কিন্তু না, আমরা কি করছি জামাতে তালিকা নিয়েছি, বিমিতের তালিকা নিয়েছি, আমি নিজের তালিকা করছি। ওই কি করছে আপনার সাথে ব্যক্তিতে ক্ষোভ আছে, ক্ষোভের কারণে কিন্তু ফাইন বেনাম আমি গিয়েছি। শুধু এই ঘটনা 4 তারিখ আমার সাথে আন্দোলন করছে একটা, সে মামলা আসেন। এখন আমরা লজ্জিত বিষয়। ঢাকাতেও একই চিত্র। মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। যিনি আমাকে ডকুমেন্টটা দিছে, উনি বলছে যে এটা নামটা আপনার কাটা যাবে, 2.5 লাখ টাকা লাগবে। ওনার নাম হলো অ্যাডভোকেট শামসুজ্জামান চৌধুরী সোহাগ। তবে নিউজ 24 এর অনুসন্ধানে জানা গেছে, কিছু ক্ষেত্রে এইসব মামলাই বাস্তবে নেই, শুধু ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ তৈরি করা হচ্ছে। সিআর মামলা নাম্বার ব্ল্যাঙ্ক, নাম্বার পড়ে নেই, এরকম করে কোর্টে আবেদন দিয়েছে। কোর্ট সেটা আমলে নেয়ার আগেই এগুলো দিয়ে হয়তো এই ধরনের প্রতারণা করতে পারে। এইবার সরাসরি সেই প্রতারক আইনজীবীর মুখ থেকেই শুনবো লিটনের কাছে কিভাবে অর্থ দাবি করা হয়েছিল। আইন পেশায় কতদিন ধরে কাজ করছেন? 8 বছর। লিটন ভাইয়ের কাছ থেকে এই মামলা থেকে নাম কাটানোর জন্য মোটা অঙ্কের কোনো টাকা দাবি করছেন? আমি কি মামলার ফাইলিং লয়ার যে আমি টাকা চাবো তার কাছে? এই লোকের সাথে আপনি 24 মিনিটের রেকর্ডে এই কথাগুলো বলেন নাই? এই ব্যাপারে আমি যদি থাকি সেটা হলো ভুল বলছি। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, অনেক মামলায় নিরপরাধ ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে হাজারো নিরপরাধ মানুষকে
অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের দৃষ্টিতেও এরকম অনেকগুলো বিষয় আসছে যে কিছু কিছু ক্ষেত্রে যারা কিছু নিরাপরাধ ব্যক্তিকে এইসব মামলায় সম্পৃক্ত করা হয়েছে। যারা এই মামলাগুলোতে সম্পৃক্ত না তাদেরকে কোর্টের মাধ্যমে আমরা প্রতিবেদন দিচ্ছি যাতে করে তাদেরকে এই মামলা দায় হতে অব্যাহতি দেওয়া যায়। যদি কারণ আমি মিথ্যা মামলা করা হয়, যদি প্রুফ হয় যে সে এর সাথে জড়িত ছিল না, এটা মানবাধিকার, এটা শুধু চরম লঙ্ঘন না, তারা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী। জুলাই একটি আন্দোলনের নাম নয়, এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতীক। কিন্তু সেই আদর্শকে আড়াল করে যদি অসাধু চক্র গড়ে তোলে বাণিজ্যের জাল, তবে তা শুধু অন্যায়ই নয়, শহীদদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা। মাহমুদ হোসেন, নিউজ 24, ঢাকা। ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত জ্বালানি না পাওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা। তাদের অভিযোগ, মজুত ও সরবরাহ নিয়ে সরকার একাধিকবার আশ্বাস দিলেও বাস্তবে তার মিল নেই। সকালে চট্টগ্রামে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। মোহাম্মদ জসিম একটি প্রাইভেট কোম্পানিতে চাকরির পাশাপাশি রাইড শেয়ার করেন। গরমের মধ্যে তেলের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন তিনি। জানান, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু এখনো ফিলিং স্টেশনের কাছাকাছি যেতে পারেননি। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমেছে আয় রোজগারও। এই যে লং টাইম বসে থাকতে থাকতে দেখা গেছে ক্লান্ত হয়ে গেছে, যার জন্য ভাবলাম যে একটু শুয়ে পড়ি। আমি একটা জব করি, পাশাপাশি রাইড শেয়ারও করি। শুধু জসিমই নন, তার মতো অনেকেই বাইক চালকেরই এখন এমন অবস্থা। তাদের অভিযোগ, দেশে পর্যাপ্ত জ্বালানির মজুদ আছে। সরকার এমন কথা বললেও মাঠ পর্যায়ে চিত্রটা ভিন্ন। এই পরিস্থিতিতে মানুষ তো খুবই উদ্বিগ্ন অবস্থায় আছি আমরা। এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ায় থাকার পরে তেল পাওয়া যাচ্ছে না, শেষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে আসছি এই কারণে দেখা যায় আমার 13.5 ঘন্টা এখানে চলে গেছে। তো আদার্স পাম্পের যদি আমি সিরিয়াল দিতে চাই, সেখানে দেখা যায় কি আমি ভোর সকালে 5টার সময় সিরিয়াল দিলে হয়তো আমি 4-5 ঘন্টা আমি তেল পেয়ে যাবো। বৃহস্পতিবার দিন রাত 11:20 বিজয় সরণির মাথায় এসে সিরিয়াল দিছি। আজকে শুক্রবার প্রায় 12টা বাজে। ফুয়েল পাসের মাধ্যমেও মিলছে না পর্যাপ্ত জ্বালানি, এমন কথা বলছেন কেউ কেউ। চট্টগ্রামে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। শুক্রবার সকালে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ রয়েছে। এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে এবং সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হই। আমরা এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা কাজ করছি। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমন দাবি ভুক্তভোগীদের। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের সংকট যেন কোনোভাবেই কাটছে না। গ্রাহকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না অনেকে। খালি হাতে ফিরতে হচ্ছে বেশ অনেক গ্রাহককে। সংকট মোকাবেলায় এরই মধ্যে নানান পদক্ষেপ নিয়েছে সরকার। প্রতিনিধিদের পাঠানো তথ্য, চিত্রের এক্স রিপোর্ট। দাম না বাড়লেও সারা দেশে জ্বালানি তেলের সংকটে দিশেহারা গ্রাহক। খুলনা ছুটির দিনেও ফিলিং স্টেশনের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি দেখা গেছে। চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। বসে আছি, সেই ফজরের আজান দেওয়ার থেকে এই পর্যন্ত লাইন দিয়ে আমরা বসে আছি। আমরা এখনো পর্যন্ত কোনো সুরা পাই নাই। না, ডাকখানা তেল নাই, পাম্প নাই এবং লুজ তেল বিক্রির কথা তাও নাই। স্টেশন কর্তৃপক্ষের দাবি, ডিপো থেকে রাসায়নিক পদ্ধতিতে তেল দেয় চাহিদা মতো তেল পাচ্ছেন না তারা। সিস্টেমে তেল দেওয়া হচ্ছে, তারা অধিকাংশ সময় এখানে ধৈর্য সহকারে থাকতেছে না, আবার কিছু কিছু কাছে একাধিকবার তেল নিচ্ছে। এছাড়াও রংপুর জেলা ও মহানগরীতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও চাহিদা মতো তেল পাচ্ছে না চালকরা। এদিকে সকাল থেকে নারায়ণগঞ্জের 4টি ডিপো থেকে তেল সরবরাহ অব্যাহত রয়েছে। তবে চাহিদা মতো তেল না পাওয়ার দাবি শিল্প কারখানা প্রতিনিধিদের। পাবনা জেলার বিভিন্ন পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। গ্রাহকরা বলছেন, তীব্র রোদে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে আসেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি আবারও এপ্রিল মে মাসের জ্বালানি সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। বলেন, সরকার জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছে এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যেটি জ্বালানি চাহিদা,
সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভোক্তা ও ব্যবসায়ীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। 1971 সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেন। পরে এই বৈদ্যনাথ তলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি মেহেরপুরে উদযাপিত হচ্ছে। সকালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ। অতিরিক্ত শর্ত সহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। আইএমএফ বলছে, কাঙ্ক্ষিত সহযোগিতা পেতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে বাংলাদেশকে। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে বাংলাদেশকে এমন বার্তা দিয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ। যদি অর্থমন্ত্রীর দাবি, আগামী দিনে বাংলাদেশে অর্থায়নের ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে দাতা সংস্থাগুলো। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ঋণ কর্মসূচির পরবর্তী কিস্তি জুনের মধ্যে ছাড় করতে অস্বীকৃতি জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলেছে, রাজস্ব ও ব্যাংকিং খাতে সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তার পরিবর্তে অতিরিক্ত শর্ত সহ একটি নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর প্রস্তাব দিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্তকালীন সভার চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে আইএমএফ এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন সাফ জানিয়ে দিয়েছেন, বাংলাদেশ সংস্কার কার্যক্রম কতটা এগিয়ে নিচ্ছে সেদিকেই নজর রাখছে আইএমএফ। এর উপরই নির্ভর করবে আগামী দিনের অর্থ ছাড়। A lot of reforms are needed in Bangladesh, both on the fiscal side, on the revenue side, on trying to rehabilitate the financial sector, and on the exchange rate reform. So the three pillars on which the program was based, all those there's work to be done. তবে এদিন বিভিন্ন পক্ষের সাথে বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশে অর্থায়নে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে দাতা সংস্থাগুলো। এডিবি এর মধ্যে ওরা কনসার্ন নিজেরাই প্রকাশ করছে, বাংলাদেশের মতো দেশ যারা আছে তাদেরকে তারা সাপোর্ট দেওয়ার জন্য এই জায়গাটায় যে গ্যাপটা হচ্ছে, একটা বড় একটা গ্যাপ হচ্ছে, এখানে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছে। বিএনপির অর্থনৈতিক পলিসি ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন, এবং যেহেতু তারা অ্যালাইন, তারা এখানে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। অর্থমন্ত্রী বৈঠক করেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথেও, যেখানে আলোচনা হয় দুই দেশের বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে। এখন বাংলাদেশ আমেরিকার এই ট্রেড রিলেশনশিপটা একটা ভিন্ন পর্যায়ে কিভাবে যেতে পারে, যে আমরা বোথ সাইড থেকে কি ট্রেড করতে পারি। আর আমেরিকার সাথে সবচেয়ে বড় হচ্ছে আমাদের টেকনোলজি কি, আমাদের আইসিটি সেক্টরে, যে কারণ আমেরিকা হচ্ছে সবচেয়ে আইসিটি সেক্টরে এগিয়ে আছে। এখানে আমরা কিভাবে কোঅপারেট করতে পারি, তাদের টেকনিক্যাল সাপোর্ট কি আছে, তাদের মেনিউ কি করতে পারে, এগুলো আলোচনা হচ্ছে বিস্তারিত। তবে যুদ্ধের কারণে জ্বালানি সংকট ও এর অভিঘাত মোকাবেলায় করণীয় বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, সচিবালয়ে ব্রিফ করছেন স্বাস্থ্যমন্ত্রী, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রেবিস রাখার জন্য তাদের একটা ফান্ড থাকে, শর্ট ফান্ড, ওইখান থেকে কেনার জন্য আমরা প্রত্যেক হসপিটালে, প্রত্যেক উপজেলা হসপিটালে আমরা অথরিটি দিয়েছি, তারা কিনে ওই রেবিস, লোকাল রেবিস কিনে, তারা অ্যান্টি রেবিস কিনে তারা দিচ্ছে। যে ঘটনাটা পরশুদিন ঘটেছে সোহরাওয়ার্দী হাসপাতালে, কে বা কাহারা শর্ট বিজ্ঞাপন আমাদের ওইখানে দিয়ে দিয়েছে। নিশ্চয়ই এটা একটা চেইন সিস্টেম, টাকা মারার জন্য, টাকা খাওয়ার জন্য, যে এখানে অ্যান্টি রেবিস ভ্যাকসিন নেই। তো লাইনে যারা গেছে কুকুরের কামড়ে, তারা তো প্যানিক হয়েছে, সবাই যায় 500 টাকা দিয়ে কিনে দিয়েছে। এইখানে একটা বিরাট প্রফিট করেছে যারা বিক্রি করেছে। নিশ্চয়ই এটার সাথে একটা চেইন আছে, কারা কারা জড়িত আছে জানি না। এটা শুনে কালকেই যখন ওখানে আমি টেক আপ করেছি হসপিটালে, তারা তড়িৎ গতিতে এটা দেখে তাদের চোখে ডাইরেক্টরে পড়েনি, তারা ওই বিজ্ঞাপনটা, ওই অ্যাডভার্টাইজমেন্টটা বা ওই নোটিশটা উঠিয়ে ফেলে আবার লাগিয়ে দিয়েছে, যেখানে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি রেবিস ভ্যাকসিন আছে। অ্যান্টি রেবিস ভ্যাকসিন মানে কুকুরের কামড়, বিড়ালের খামচার ওইটা। আমি রাত্রে ভিজিটে গিয়েছি, ক্যাবিনেট মিটিংয়ের পরে রাত 9টার সময়।
এমনি যাওয়ার ইচ্ছা ছিল, আর ওইটা ছিল আমার বিশেষ উদ্দেশ্য। গিয়ে দেখলাম সব জায়গায় লাগানো পর্যাপ্ত ভ্যাকসিন আছে, তাই সেট উইথ দেম জিজ্ঞেস করলাম তাহলে ওইটা কে লাগালো। আমি জানলাম আমার মাননীয় প্রধানমন্ত্রীর অফিসের একজন পিয়ন আমাকে কালকে ক্যাবিনেট মিটিংয়ে যাওয়ার সময় বললেন যে স্যার সোহরাওয়ার্দী হাসপাতালে তো ভ্যাকসিন নেই। বলছি কেমন জানো? ভ্যাকসিন তো আছে। কারণ স্যার নোটিশ লাগাই দিছে, আমি কিনে আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াছি। দেয় ওখানে গেলাম, আমি একটা ইনকোয়ারি কমিটি করে দিয়েছি, আজকে সন্ধ্যার মধ্যে আমাকে জানাবে কে লাগিয়েছিল, কে উঠালো, কেন লাগিয়েছিল, বের করে আমরা তাদেরকে টার্মিনেট করবো চাকরি থেকে, যদি আমাদের কোনো স্টাফ থেকে থাকে। এটা আমরা করবো। কাজে এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। এই যে একটা চক্র, মানে আমরা ভালো কাজ করতে চাচ্ছি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে চলছে কাগজ শিল্পের অন্যতম বৃহৎ প্রদর্শনী সপ্তম পেপারটেক এক্সপো 2026। 3 দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিন আজ। এবারের প্রদর্শনীতে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে। মেলায় দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ বসুন্ধরা পেপার মিলস পিএলসি এর বিশাল প্যাভিলিয়ন। বসুন্ধরা পেপার মিলসের স্টলগুলোতে রয়েছে বৈচিত্র্যময় কাগজের সমাহার, উন্নত মানের টিস্যু এবং পরিবেশ বান্ধব নানা উদ্ভাবন। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে। আগামী 18 এপ্রিল সমাপনী দিনের মাধ্যমে পর্দা নামবে এই আন্তর্জাতিক প্রদর্শনীর। এরকম মেলা যদি প্রতি বছরই হয়, দেখা যাচ্ছে যে যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে উপকৃত হবে। মেলার পরিবেশ খুব ভালো, সুন্দর এবং আমরা খুব সন্তুষ্ট আর কি। বাইরের সাথে যারা চীনের সাথে বিজনেস করতে চায় তার জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। দেশের উন্নয়নের জন্য, দেশের অগ্রগতির জন্য, দেশের শিল্প খাত উন্নয়নের জন্য অবশ্যই এইসব ধরনের মেলা অবশ্যই প্রয়োজন। দীর্ঘ সংঘাতের পর অবশেষে কার্যকর হয়েছে ইসরায়েল এবং লেবাননের মধ্যেকার 10 দিনের সাময়িক যুদ্ধবিরতি। এই চুক্তির ফলে বাস্তুচ্যুতদের মধ্যে ফিরেছে স্বস্তি, নিজেদের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। তবে যুদ্ধবিরতি শুরুর ঠিক আগ মুহূর্তেও দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর 3 শতাধিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এদিকে হিজবুল্লাহ এখন সংযত আচরণ করবে, এমনটাই আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে সাময়িক বিরতি। শুক্রবার চুক্তি কার্যকর হওয়ার সাথে সাথেই লেবাননের রাজধানী বৈরুতের রাতের আকাশ আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে। আনন্দ উদযাপনে চারিদিকে শোনা যায় ফাঁকা গুলির শব্দও। যুদ্ধবিরতি শুরুর সাথে সাথেই লেবাননের সিদন শহরের রাস্তায় উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির বহর নিয়ে দক্ষিণ লেবাননের বাড়িঘরে ফিরতে শুরু করেন বাস্তুচ্যুতরা। তবে যুদ্ধবিরতি শুরুর আগের 24 ঘন্টাতেও লেবাননে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সদর দপ্তর সহ অন্তত 380টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে তারা। এদিকে চুক্তি মেনে চলার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করছেন এখন সংযত আচরণ করবে হিজবুল্লাহ, যা ওই অঞ্চলে নতুন করে শান্তি ফেরাতে সাহায্য করবে। লেবাননের এই যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর শান্তি চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। লেবানন দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। নিবির আমিন, নিউজ 24। এবারে খেলার প্রসঙ্গ। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করেছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত কিউইদের সংগ্রহ 7 উইকেট হারিয়ে 226 রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও 7ম ওভারে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ব্যক্তিগত মাত্র 7 রানে ওপেনার নিক কেলিকে সাজঘরে ফেরান শরীফুল ইসলাম। এরপর দলের হাল ধরেন হেনরি নিকোলস ও উইল ইয়ংস। রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে 94 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে। এই ছিল নিউজ 24 সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।